তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC1 পেপার অর্থাৎ প্রথম পেপারে ইউনিট 1 অর্থাৎ যে পোর্শনটা তোমাদের SD স্যার ক্লাস নেন ওই পোর্শন থেকে সাজেশান এবং তোমাদের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আছে। 15 নম্বরের আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন সাজেস্ট করছি, তোমরা ভালো করে দেখো যে কোন প্রশ্নগুলো আমি তোমাদের এখানে বলেছি সাজেশানে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তোমরাও দেখো, কারণ এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন ইংরাজিতেও লেখা আছে। আর তোমাদের ইংরাজি প্রশ্ন জানতে হবে, বাংলায় অ্যান্সার তোমরা যারা করবে তোমাদের প্রশ্ন ইংরাজিতে জানতে হবে, না হলে তোমরা অ্যান্সার করতে পারবে না বা প্রশ্ন ভালো করে বুঝতে পারবে না। তাই প্রতিটা প্রশ্ন বাংলার সঙ্গে সঙ্গে ইংরাজিতেও লিখে দেওয়া আছে। আর এর অ্যান্সার কীভাবে তোমরা লিখবে সেটাও আমি তোমাদের দেখাবো। এবং অ্যান্সার লেখার সময় তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে অরিজিনাল টেক্সট যেগুলো আছে, স্যারেরা যে রেফারেন্সগুলো তোমাদের সাজেস্ট করেছে তার থেকে অ্যান্সার লিখতে হবে। নিজে কোনো বই থেকে উত্তর লিখলে চলবে না, বা গুগল থেকে বা কোনো জায়গা থেকে টুকে লেখা কিন্তু চলবে না, ঠিক আছে? লিখলে নম্বর সেক্ষেত্রে অনেক কম পাওয়া যায়। তাই সাজেশান দেখো এবং অ্যান্সার কিভাবে লিখবে তোমরা সেটা বুঝে নাও। দেখো, তোমাদের ক্লাস নোটস তোমরা দেখবে যেগুলো ক্লাসে পড়ানো হয়েছে এবং সেখান থেকেই এই সাজেশান তৈরি করা যে তোমাদের কোন পোর্শনগুলোর ওপরে এবারে জোর দিয়েছে স্যারেরা। দেখো, প্রথম প্রশ্ন, কান্টকে অনুসরণ করে আলোচনা করো কিভাবে ইচ্ছাশক্তি স্বায়ত্তশাসন এর কেন্দ্রবিন্দু। ঠিক আছে, অর্থাৎ ডিসকাস ফলোয়িং কান্ট হাউ উইল ইজ সেন্ট্রাল টু অটোনমি, অর্থাৎ ইচ্ছাশক্তি স্বায়ত্তশাসনের কেন্দ্রবিন্দু কিভাবে হয়েছে। অ্যান্সারটা আমি দেখাচ্ছি কিভাবে লিখবে। তারপরে প্রশ্ন, হেগেল কিভাবে পরিবার এবং নাগরিক সমাজের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। ঠিক আছে, ডিসকাস হাউ হেগেল ডিস্টিংগুইশ ফ্যামিলি ফ্রম সিভিল সোসাইটি। তারপর উপযুক্ত উদাহরণ সহ কান্টের এই বিবৃতিটি ব্যাখ্যা করো যে আলোকপ্রাপ্তি হলো মানুষের স্ব-আরোপিত স্বাভাবিকত্ব থেকে মুক্তি। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো। হেগেলের পারস্পরিক চাহিদা নীতিটির সমালোচনামূলকভাবে আলোচনা করো। এই 4টি 15 নম্বরের প্রশ্ন এই ইউনিট 1 থেকে তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে। অ্যান্সার আমি দেখাচ্ছি কিভাবে লিখবে। 5 নম্বরের জন্য কোনগুলো দেখবে দেখে নাও। কান্টকে অনুসরণ করে ম্যাক্সিম এবং ইম্পারেটিভ এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট আছে হেগেলকে অনুসরণ করে মূর্ত ব্যক্তি এবং বিমূর্ত ব্যক্তির মধ্যে পার্থক্য। কান্টকে অনুসরণ করে সাবজেক্টিভ রিজন এবং অবজেক্টিভ রিজনের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো। তারপরে কান্ট কেন মনে করেন যে আমাদের আরোপিত অবস্থা হলো স্ব-আরোপিত। নেক্সট হচ্ছে দেখো, কান্টকে অনুসরণ করে বাসনা এবং ইচ্ছার মধ্যে পার্থক্য। হেগেলকে অনুসরণ করে সর্বজনীন এবং বিশেষ এর মধ্যে পার্থক্য। এখানে 6টা প্রশ্ন দিয়েছি। এবার অ্যান্সার তোমরা কিভাবে লিখবে একটু দেখো যে কিভাবে গুছিয়ে তোমাদের অ্যান্সার লিখতে হবে। প্রথম প্রশ্ন যেটা ছিল যে ইচ্ছাশক্তি স্বায়ত্তশাসন এর কেন্দ্রবিন্দু, এটা দেখো ইমানুয়েল কান্টের দর্শন, বিশেষ করে তার নৈতিক দর্শন আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তার দর্শনে স্বায়ত্তশাসন এবং ইচ্ছাশক্তি অর্থাৎ অটোনমি এবং উইল এর ধারণা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কান্টের বিখ্যাত গ্রন্থ গ্রাউন্ডওয়ার্ক অব দ্য মেটাফিজিক অব মোরালস এবং ক্রিটিক অব প্র্যাকটিক্যাল রিজনে তিনি বিষয়গুলিকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাওয়া যায়। সাধারণ অর্থে স্বায়ত্তশাসন বলতে নিজের ইচ্ছা মতো বা কোনো বাধা ছাড়া কাজ করাকে বোঝায়, কিন্তু কান্টের মতে স্বায়ত্তশাসনের অর্থ সম্পূর্ণ ভিন্ন। তার কাছে স্বায়ত্তশাসন হলো সর্বজনীন বা বস্তুনিষ্ঠ যুক্তির কাছে স্বেচ্ছায় নিজেকে সমর্থন করা এবং এর মাধ্যমে প্রকৃত স্বাধীনতা অর্জন করা। আর মানুষের এই নৈতিক উত্তরণ ও স্বায়ত্তশাসন অর্জনের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তার ইচ্ছাশক্তি অর্থাৎ উইল। কান্টের তত্ত্বে ইচ্ছাশক্তি কিভাবে স্বায়ত্তশাসনের ভিত্তি হিসাবে কাজ করে তা বুঝতে গেলে প্রথমেই বাসনা এবং ইচ্ছাশক্তির মধ্যে মৌলিক পার্থক্যটি বোঝা প্রয়োজন। কান্ট মনে করেন মানুষের সত্তার প্রথম দুটি দিক রয়েছে, প্রধানত দুটি দিক রয়েছে। একটি হচ্ছে বাসনার তাড়না সত্তা আর অপরটি হচ্ছে ইচ্ছাশক্তির চালিত সত্তা। বাসনা
সর্বদা বাহ্যিক উদ্দীপক বা বাইরের কোনো বস্তুর প্রতি আকর্ষণ থেকে জন্ম নেয়। এটি হলো মানে এক্সটার্নাল, দেখো ইন্ডিডিউস অর্থাৎ বাইরের পৃথিবীকে প্রভাবিত করার একটি অবস্থা। পণ্য, পারিপার্শ্বিক জগৎ আমাদের মধ্যে বিভিন্ন বাসনা তৈরি করে এবং আমরা সেই বাসনার বশবর্তী হয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলি। অন্যদিকে ইচ্ছা শক্তি হলো সেই শক্তি যা বাসনাকে অবদমিত করে। ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ নিজের সত্তা জীবন্ত ও কার্যকর করে। ইচ্ছা শক্তি কখনো বাইরে কোনো প্রলোভনের দ্বারা অন্ধভাবে পরিচালিত হয় না, বরং এটি একটি নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকে এবং বাসনাকে নিজের অধীনে রাখে। তারপর কি, বাসনা এবং ইচ্ছা শক্তির এই পার্থক্য কান্টের দর্শনের যুক্তির দুটি ভিন্ন রূপের সাথে সরাসরি যুক্ত। একটি হলো ব্যক্তিকেন্দ্রিক যুক্তি এবং অপরটি হলো সর্বজনীন বা বস্তুনিষ্ঠ যুক্তি। বাসনা সর্বদা সাবজেক্টিভ রিজন দ্বারা পরিচালিত হয়। এই ধরনের যুক্তি সম্পূর্ণভাবে ব্যক্তির নিজের সুবিধা অসুবিধা বা স্বার্থের উপর নির্ভর করে। এর কোনো সর্বজনীন বৈধতা নেই। উদাহরণস্বরূপ, নিজের চরম অভাব বা ক্ষুধা মেটানোর জন্য একজন ব্যক্তি চুরি করার সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের পরিস্থিতির দোহাই দিয়ে সেটিকে সঠিক প্রমাণ করার চেষ্টাও করতে পারে। এটি হলো ব্যক্তিকেন্দ্রিক যুক্তির উদাহরণ। কিন্তু অবজেক্টিভ রিজন কেবল নিজের সাময়িক সুবিধার কথা ভাবে না, এটি সমাজ ও সর্বজনীন নিয়মের স্বীকৃতিকে গুরুত্ব দেয়। চরম অভাব বা খিদে মুখে দাঁড়িয়ে একজন মানুষ যখন দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে তিনি কোনো মতেই চুরি করবে না, কারণ এটি নৈতিক ও সামাজিকভাবে অনুচিত, তখন তিনি অবজেক্টিভ রিজন দ্বারা পরিচালিত হয়। ইচ্ছা শক্তি বা উইল সর্বদা এই অবজেক্টিভ রিজন বা সর্বজনীন যুক্তির অনুসারী হয়। এইভাবে তাহলে পোর্শনগুলো তোমাদের বুঝিয়ে লিখতে হবে, অর্থাৎ গুছিয়ে লিখতে হবে, যাতে যিনি খাতা দেখবেন সেও বুঝতে পারে আর তোমরাও যাতে লিখতে পারো বুঝে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের লিখতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি। একটা কথা তোমাদের বলি যে আমাদের তো অনলাইন কোচিং ক্লাস চলছে, বহু ছাত্রছাত্রী ক্লাস করছে এবং তোমরাও যদি কেউ ক্লাস করতে চাও বা এই সেমিস্টারটায় কেউ যদি নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে পরের সেমিস্টারের জন্য অ্যাডমিশান নিতে পারো বা এই সেমিস্টারে তোমরা কিন্তু নোট পারচেস করে পড়তে পারো। দেখো আমাদের এইভাবে নোটস রেডি করা হয়েছে তোমাদের জন্য। আর তোমাদের আবারও বলছি, অরিজিনাল যে রেফারেন্সগুলো স্যারেরা সাজেস্ট করেছে সবসময় চাইবে সেখান থেকে নোটসগুলো লিখতে। তোমাদের 5 নম্বরের প্রশ্নের নোটসও দেখাচ্ছি। এগুলো হচ্ছে 5 নম্বরের। কারণ ওই ম্যাক্সিম এবং ইম্পারেটিভের মধ্যে যে পার্থক্য, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে।